দেশে মোট ভোটার 12,63,07,000, কর্তন হয়েছেন 1038, জানিয়েছেন ইসি সচিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি, সংঘর্ষ শেষে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্রদলের তুলকালাম, ফের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। যুক্তরাষ্ট্র চীন ভারত বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশ, $2 বিলিয়ন বেশি রপ্তানির সম্ভাবনা। এবং লেবাননে 2 দফা বিমান হামলা ইসরায়েলের, ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শেষে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। রোববার বিকেল 4টার দিকে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। এ সময় ক্যাম্পাসের আশপাশে যৌথ বাহিনীর অন্তত 10টি গাড়ি প্রবেশ করতে দেখা গেছে। এর আগে দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করে প্রশাসন। জানা যায়, দুপুর 12টা থেকে বিকেল 3:30 পর্যন্ত টানা সংঘর্ষ চললেও এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। বিকেল 3:30টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন সই করা বিজ্ঞপ্তিতে 144 ধারা চালু হলে প্রায় 30 মিনিট পরে ঘটনাস্থলে আসেন যৌথ বাহিনীর সদস্যরা। ফের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। রোববার বিকেল 3:30 থেকে ফর্ম বিতরণ শুরু হয় বলে জানিয়েছেন রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর শ্বেতাউর রহমান। তিনি বলেন, মনোনয়ন ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে আগ্রহী তাদের আজই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। এর আগে সকাল 9টা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়। পরে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে বহিরাগত ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় চটে যান শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের এক পাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশে ভোটার তালিকায় মোট অন্তর্ভুক্ত আছেন 12,63,07,504 জন। নতুন অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642 জন। 1038 জনকে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে। রোববার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো ইন্তেকালই করেছেন, যেটা বাদ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলেও জানান তিনি। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায়, সেটার নানা ধরনের
তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন সর্বক্ষেত্রে। আপনার সিভিল প্রশাসন বলুন, সেখানেও যেমন রয়েছে, অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে, তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন যে না, আমরা সবকিছু বিবেচনা করে সবকিছু দেখে শুনে, যাতে স্বচ্ছতার ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয়, সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন। এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে গণমাধ্যমকে কথা জানান তিনি। ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাকের হাড় ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখের ইনজুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল, তবে তা ধীরে ধীরে কমে আসছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে, তবে কিছুটা ট্রমায় আছে। 6 সদস্যের বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে, যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি আইসিইউ থেকে বিপি নুরুল হক নূরের টেলিফোনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, সকাল 10টা 7 টেলিফোনে নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি। তিনি নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান হানিফ। এর আগে গেল শনিবার মোবাইলে ফোন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অধিকার পরিষদ সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নূরের খোঁজ খবর নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের চীন ও ভারতের উপর শুল্ক আরোপের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সুযোগের দ্বার খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে 2025-26 অর্থ বছরে মার্কিন বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় আসার সম্ভাবনা রয়েছে। পোশাক সহ অন্যান্য খাতে তুলনামূলক কম দামে মানসম্মত পণ্য সরবরাহ করে বাংলাদেশ মার্কিন বাজারে আরো বড় অংশ দখল করতে পারে বলেও মত তাদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে বৈশ্বিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ পরিবর্তন থেকে বাংলাদেশের জন্য উন্মোচিত হতে পারে নতুন সম্ভাবনার দ্বার। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, শুধু 2025-26 অর্থ বছরে মার্কিন বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় বাড়তে পারে। শনিবার মাইক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ডক্টর জাহিদ হোসেন বলেন, যখন মার্কিন প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% প্রতিক্রিয়া শুল্ক আরোপ করেছিল, তখন মনে করা হচ্ছিল যে বাংলাদেশ মারাত্মক সমস্যার সম্মুখীন হবে এবং রপ্তানি আয়ের 22% ভারতে চলে যেতে পারে। তবে শুল্কের হার কমে 20% হওয়ায় এটি দারুণ সুযোগ তৈরি করেছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় বাজার, কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চীন ও ভারতের উপর বাড়তি শুল্ক আরোপের ফলে সেখানে তাদের পোশাক ও অন্যান্য পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা কমে যাচ্ছে। সেই জায়গায় তুলনামূলক কম দামে এবং মানসম্মত পণ্য সরবরাহ করে বাংলাদেশ আরও বাজার দখল করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে যে কোনো পরিবর্তনই ঝুঁকি ও সুযোগ দুটোই নিয়ে আসে। বাংলাদেশের জন্য এই সুযোগ কাজে লাগাতে হলে কেবল পোশাক নয়, চামড়া, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিক দক্ষতা, উৎপাদনশীলতা এবং রপ্তানি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনাও জরুরি।
তবে চ্যালেঞ্জও কম নয়। ডলারের ওঠানামা, আন্তর্জাতিক কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রম বাজারে অস্থিরতা এবং বাণিজ্য সংশ্লিষ্ট অবকাঠামোগত সীমাবদ্ধতার সুযোগকে বাস্তব রপ্তানি আয়ে রূপান্তরিত করতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন ও কূটনৈতিক সম্পর্কের গতি প্রকৃতিও এই সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞদের অভিমত, এখনই সরকার ও উদ্যোক্তাদের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্রুত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, বন্দর ব্যবস্থাপনা উন্নতকরণ এবং নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নিতে পারলে যুক্তরাষ্ট্র, চীন, ভারত বাণিজ্য যুদ্ধ থেকে বাংলাদেশ লাভবান হতে পারবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে 2 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে আলী আল তাহের এবং আপার নাবাতিহতে বিমান হামলা চালানো হয়েছে। সেই সময় বিস্ফোরণের আশপাশের বাড়িঘর কেঁপে উঠেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে মিফতুনের দারব আল কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, কিন্তু কোনো বিস্ফোরণ ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা হামলা চালিয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি, যেখানে সামরিক কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। গেল নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরে ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননে 5টি অবস্থান দখল করে আছে। 2 মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশের দক্ষিণে নিয়ন্ত্রণ দেওয়ার কথা ছিল। ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল। ইউক্রেনে আন্দ্রি পারোবি নামের একজন বিশিষ্ট রাজনীতিবিদকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আন্দ্রি পারোবি দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার। যাচাই করা সম্ভব হয়নি এমন একটি ভিডিও ফুটেজে দেখা গেছে কুরিয়ার কর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারোবির দিকে এগিয়ে আসছেন। পরে তাকে গুলি করে অস্ত্র হাতে পারোবির পেছন দিয়ে হেঁটে চলে যান ওই ব্যক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবারের এই হামলাকে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন এবং পারোবির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 54 বছর বয়সী পারোবি ইউক্রেনের ইউরোপ ময়দান গণবিক্ষোভের সময় খ্যাতি অর্জন করেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং 2014 সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে সংঘটিত গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জানাবো খেলার খবর। ফরাসি লিগ 1-এ হুয়াও নেভেসের দুর্দান্ত হ্যাট্রিকে তুলুজের বিপক্ষে 6-3 ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। 20 বছর বয়সী পর্তুগিজ তারকা নেভেস প্রথমার্ধে মাত্র 7 মিনিটের ব্যবধানে 2টি বাইসাইকেল কিকে গোল করেন। ম্যাচের 7 মিনিটে প্রথম গোলে নেভেসকে অ্যাসিস্ট করেন ওসমানে ডেম্বেলে, আর 14 মিনিটে দ্বিতীয় গোলে সহায়তা দেন ফাবিয়ান রুইজ। এর মাঝে 9 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করেন। পিএসজি 3-0 ব্যবধানে এগিয়ে যায়। এরপর উসমান ডেম্বেলে নিজেই বিরতির আগে এবং পরে 2টি পেনাল্টি শুটে গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে নেভেস হ্যাট্রিক সম্পন্ন করেন দুর্দান্ত এক টপ কর্নার শটে। শেষ মুহূর্তে তুলুজের হয়ে ইয়ান গবো এবং অ্যালেক্সিস ভোসা 2টি গোল করে ব্যবধান কিছুটা কমান। কিন্তু পিএসজির বিশাল জয় আটকাতে পারেনি স্বাগতিকরা। নতুন মৌসুমে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে শতভাগ জয়ে 9 পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে মোট ভোটার 12,63,07,000, কর্তন হয়েছেন 1038 জন, জানিয়েছেন ইসি সচিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি, সংঘর্ষ শেষে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। রাকসুতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করতে ছাত্র দলের তুলকালাম, ফের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। যুক্তরাষ্ট্র, চীন, ভারত বাণিজ্য যুদ্ধে লাভবান হতে পারে বাংলাদেশ, $2 বিলিয়নেরও বেশি রপ্তানির সম্ভাবনা।
এবং লেবাননে 2 দফা বিমান হামলা ইসরায়েলের, ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।